সরকার মুসলমানদেরকে জঙ্গি দেখে দিচ্ছে, মাদ্রাসায় নাকি জঙ্গি চাষ হচ্ছে, কোরআন শরীফকে দেখিয়ে, আম্মা পাড়াগুলোকে দেখিয়ে, কিতাবগুলোকে দেখিয়ে যখন দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এইগুলো নাকি জঙ্গি কার্যকলাপ করে, শাসক দলে যে সমস্ত মুসলিম সমাজের এমপি এমএলএ আছে তাদের মুখে কথা নেই কেন? আওয়াজ আমাদেরকে তুলতে হবে, তারা তো আওয়াজ তুলবে। নওশাদ সিদ্দিকী সব বলবে, আরে আমি তো বলার জন্য নিয়ে এসেছি, মুসলমানকে জঙ্গি অন্যায়ভাবে জঙ্গি বলে যেমন তার বিরোধিতা করব, কোন আদিবাসী ভাইকে অন্যায়ভাবে মাওবাদী বলে তারও বিরোধিতা করব। আর তুমি তো মুসলমানদের ঠেকা নিয়ে বসে আছো ভাই, তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো, আমাকে ভোট দাও, নাহলে তুমি উদ্ধার হবে না। তুমি কেন চুপ আছো? অনেকে আমরা বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলছি, অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে শান্তি ফিরুক, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে যদি যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক, আওয়াজ তুলছি। যেই মুখে আওয়াজ তুলছি, যেই মুখে আমরা বলছি কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই, সেই মুখটা কখন শারজিল ইমাম বেসাবি ওমর খালিদের জন্য কেন হচ্ছে না? সেই মুখ দিয়ে কেন আরো যারা 4 বছর 5 বছর 8 বছর 10 বছর জেলে বসে আছে পড়ছে তাদের জন্য কেন হচ্ছে না? এই দ্বিচারিতা বন্ধ হোক, বন্ধ হওয়া দরকার। আমরা চিৎকার করছি, আমরা অনেকে অনেক কথা বলছি, কিন্তু আমার রাজ্যে যেটা ঘটে যাচ্ছে, আমার দেশে যেটা ঘটে যাচ্ছে, আমরা কথা বলছি না। মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে। শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও বর্ডারের ওপার যাওয়া যাবে না, আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল, তারাও জানে ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে 1 ইঞ্চি ঢোকা যাবে না, ভালো করে জানে। কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে, ভোট নিতে হবে। অনেক লম্পছম্প করলো, সবজি বন্ধ করে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে বললো। আরে ভাই, সবজি কারা উৎপাদন করে ভাই? বড় লোক না আমাদের গরিব কৃষকরা? তাদেরটা অফ করে দেবে বলছে, যেতে দেবে না। আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে, বিদ্যুৎ পাঠাচ্ছে, সেটা কিন্তু বললো না একবারও বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব। গতকালকে আমি গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কল্যাণীতে, সেখানে গিয়ে এই মর্মে আলোচনা হচ্ছিল। সেখানেও আমি বলে এসেছি যে আমরা প্যালেস্টাইন ইসরায়েল যে লড়াই হচ্ছে, যেভাবে ইসরায়েল প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে, আমরা প্যালেস্টাইনের পক্ষ থাকি এবং ইসরায়েলের বিরোধিতা করি। ইউক্রেন রাশিয়া যে লড়াই চলছে, রাশিয়া যেভাবে ইউক্রেনের উপরে বোমাবাজি করছে, আমরা ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার বিরোধিতা করি। যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি। ঠিক যেভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বর্বরোচিত আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি। সারা পৃথিবীতে যেখানেই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে, যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো, যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের দিনেও প্রতিবাদটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে, আজকের দিনেও প্রোটেস্টটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে। যদি আমি সহজে বলি, এতদিন রাজ্য সরকার করে কামিয়ে খেত, ওটাকে দখল করে নিয়ে খেত, কিছু বিক্রি করে দিয়েছে রাজ্য সরকার, মানে তার দলের লোকেরা। এবার কেন্দ্র সরকারের নজর পড়েছে। আমরা ইতিপূর্বে বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে যে ডিবেট হয়েছিল, সেখানে অংশগ্রহণ করে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই অসাংবিধানিক সংশোধনীর আমরা তীব্র বিরোধিতা করেছি। কিন্তু আমাদের জানতে হবে এর মধ্যে কি কি ভুল আছে। সর্বপ্রথম যেটা ওরা রেখেছে, যেটা ওরা ভয়ঙ্করভাবে রেখেছে, সেটা হচ্ছে যেটা আপনাকে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। আপনার ইচ্ছে গিয়েছে আপনি সম্পত্তি ওয়াকফ করবেন, ওয়াকফে লিল্লাহ হতে পারে, ওয়াকফে আওলাদা হতে পারে, আপনি সেটা করবেন। কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট কালেক্টর আপনাকে সার্টিফিকেট দেবে, ডিস্ট্রিক্ট কালেক্টর আপনাকে বলবে আপনি 5 বছর ধরে ইসলামের প্র্যাকটিস করছেন কি প্র্যাকটিস করছেন না। এবার কে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে, কে নন প্র্যাকটিসিং ইসলাম, এটা ডিসাইড কিভাবে হবে? তাহলে কি রাজ্য সরকার কেন্দ্র সরকার সারা দেশের মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি? ফজরের নামাজ পড়লো কি পড়লো না, 1 মাস রোজা রাখলো কি রাখলো না,
ঠিকভাবে ফিতরাটা আদায় করছে কি করছে না, যার জাকাত দেওয়ার সামর্থ্য সে সঠিক জাকাত দিচ্ছে কি দিচ্ছে না, ইসলামিক তরিকাত শরিয়াত মেনে চলছে কি চলছে না, এটা তো প্র্যাকটিসিং ইসলামের মধ্যে পড়ছে। তার মানে কেউ যদি ওয়াকফ করতে যায় সম্পত্তি, ডিস্ট্রিক্ট কালেক্টর যদি চাই সে করতে পারে, আর না চাইলে করতে পারবে না, কোনো প্রভিশন রাখছে না। এই ধরনের সংশোধনীর নামে মুসলিম সমাজের যে সম্পত্তিগুলো আছে তাদের পূর্বপুরুষের দেওয়া সেইগুলোকে দখল করে নিতে চাইছে। আর বিজেপি এটাকে সামনে রেখে পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সমাজ সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। কেমনভাবে হিংসা ছড়াচ্ছে? বিজেপি প্রচার করছে যেখানেই ওয়াকফ বোর্ড তাদের বোর্ডটা লাগিয়ে দেবে সেটাই নাকি ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে। এই বাজারের মালিক আছে, এই বাজারে এসে নাকি ওয়াকফ বোর্ড যদি বোর্ড লাগিয়ে দেয় এটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। কোনো মন্দিরে গিয়ে যদি ওয়াকফ বোর্ড লাগিয়ে দেয় তার, সেটা নাকি ওয়াকফ হয়ে যাবে। কোনো মসজিদে গিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে, কোনো রাস্তায় লাগিয়ে দিলে হয়ে যাবে, কারো জমিতে গিয়ে বোর্ড লাগিয়ে দিলে নাকি ওয়াকফ হয়ে যাবে। এই ধরনের মিথ্যা প্রচার করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওয়াকফ বোর্ডের কোনো রাইট নাই, কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই কারো জায়গায় গিয়ে একটা ওই বোর্ড লাগিয়ে বলবে এটা ওয়াকফের। তার আগে আমাদেরকে একটু জানতে হবে, এটা বলার বলে হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিভিন্ন সম্প্রদায়ের মত পার্থক্য তৈরি করার অপচেষ্টা চলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওয়াকফ বোর্ডে এই ধরনের কোনো প্রভিশন নাই। আপনার ইচ্ছে গেল আপনি ওয়াকফে আওলাদ করতে পারেন, ওয়াকফে লিল্লাহ করতে পারেন। আপনার সম্পত্তি আপনি যদি ওয়াকফ করতে চান, আপনি সর্বপ্রথম যাবেন কোথায়? ওয়াকফ বোর্ডের কাছে। সেখানে গিয়ে বলবেন যে আমি এই সম্পত্তিটা ওয়াকফ করতে চাই। ওয়াকফ বোর্ড তারপরে সার্ভে কমিশনারকে দিয়ে কমিশনের রিপোর্ট নেবে। রিপোর্ট হওয়ার পরে রিপোর্ট জমা পড়বে ওয়াকফ বোর্ডে। সঠিক যদি রিপোর্ট থাকে, যিনি সম্পত্তি ওয়াকফ করতে চাইছেন পেপার যদি সঠিক থাকে, তাহলে তারপরে এনরোল হবে বা ইসি নাম্বার দেবে। কিন্তু এরা মিথ্যাচার করে এরা বুঝাতে চাইছে যে ওয়াকফ বোর্ড একটা ভয়ঙ্কর ব্যাপার, ওই বোর্ড তুলে দিতে হবে, ওই বোর্ডকে দুর্বল করতে হবে। কিছুই ভয়ঙ্কর নয়। বিজেপি, এই শুভেন্দু অধিকারী বাবুরা, এই দিলীপ ঘোষেরা, এই সুকান্ত মজুমদাররা পশ্চিম বাংলার অলিতে গলিতে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর জন্য, হিন্দু ভাইদের মনের মধ্যে ভয় ঢোকানোর জন্য সেখানে বলছে কি, ওয়াকফ ট্রাইব্যুনাল যদি একবার ঘোষণা করে দেয় যে আপনার এই সম্পত্তিটা ওয়াকফের সম্পত্তি, ওটাই সর্বোচ্চ হয়ে গেল, আর কেউ নাকি ওটাকে কিছু করতে পারবে না। কিন্তু সম্পূর্ণ মিথ্যাচার। সংবিধানের 226 আর্টিকেল ধারায় আপনি যদি দেখেন, আর্টিকেল 226-এ বলা আছে যে ট্রাইব্যুনালে যদি আপনি ডিপ্রাইভড হন, ট্রাইব্যুনালের অর্ডারটাকে যদি আপনার পছন্দ না হয়, যে কোনো ট্রাইব্যুনাল, শুধুমাত্র ওয়াকফ নয়, যে কোনো ট্রাইব্যুনালের অর্ডারকে যদি আপনার পছন্দ না হয়, আপনি সরাসরি গিয়ে রিট করতে পারেন, আপনি সিঙ্গেল বেঞ্চে যেতে পারেন, ওখানে যদি না হয় আপনি ডিভিশন বেঞ্চে যাবেন, ওখানে না পছন্দ হলে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবেন। কিন্তু অপদার্থ বিজেপি পশ্চিম বাংলায় নয় সারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ ঢুকে দেওয়ার জন্য সেখানে বলছে যে আপনার ট্রাইব্যুনাল নাকি সর্বোচ্চ পাওয়ার ওয়াকফের সম্পত্তি ডিসাইড করার জন্য। সম্পূর্ণ মিথ্যাচার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওটা আমরা বুঝে উঠতে পারছি না। আমরা যে যেমন ভাবে আমাদেরকে বলছে আমরা শুনছি, তার প্রতি উত্তর দিতে পারছি না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। ওয়াকফ সংশোধনীর নামে কেন্দ্র সরকার মুসলিমদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তিগুলোকে দখল করে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। ওটা কোনো মতেই আমরা হতে দেব না। এবার বলতে পারেন রাজ্য সরকার তো খুব প্রতিবাদ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ঘোড়ার ডিম প্রতিবাদ করছে। রাজ্য সরকার শুধুমাত্র এই জন্যই প্রতিবাদ করছে যাতে ওরা এতদিন করে কামিয়ে খাচ্ছে ওই সম্পত্তিটা এবার কেন্দ্র সরকার কেড়ে নেবে। এতদিন ওই নটোরিয়াস ক্রিমিনালরা ঝেড়ে ঝাপড়ে খাচ্ছিল, এবার হয়তো বিজেপির নেতারা খাবে।
ওই জন্য ওদের এর বিরোধিতা করছে। কারণ পশ্চিম বাংলাতে আজকের ডেটে প্রায় ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে, রাজ্য সরকার উদ্ধার করতে পারেনি। ২০১১ সালের আগে বলেছিলেন মমতা ব্যানার্জি, তখন বিরোধী দলে ছিলেন, তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে আর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সরকারি কর্মচারীদের দিয়ে অনেক আপনার ফুলঝুরি উড়িয়েছিল। যারা সরকারি রাজ্য সরকারের যে থাকা উচিত নয়, কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে যারা পারবে না, অনেক কথা বলেছিল। কিন্তু এখনো তারা রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে যেমন দিয়ে পাচ্ছে না, ঠিক ২০০০ আগে অনেক প্রতিশ্রুতির ফুলঝুরি উড়ানোর মধ্যে একটা ছিল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব। উদ্ধার তো দূরের কথা, আমি পশ্চিমবাংলার বিধানসভাতে আপনাদের বিধায়ক হিসাবে আপনাদের এখানের পাওয়ার গিল্ড যেটা হয়েছে, আমার বড় ভাইজান এসে আপনার বিজয়গঞ্জ বাজার থেকে বলেছিল যে ৩ বিঘা সম্পত্তি নিয়েছে, ওটা ৩ বিঘা নয়, ৩ একরের বেশি ওয়াকফ সম্পত্তি রাজ্য সরকার লুট করে ওই পাওয়ার গিল্ড বানিয়েছে, যেটা মুসলমানদের সম্পত্তি রাজ্য সরকার কেড়ে নিয়েছে। কিন্তু তিনি বলেছিলেন যে ২০১১ আগে ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। উদ্ধার তো দূরের কথা, ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো আমরা বেহাত আছে, উদ্ধার হয়নি। উপরন্তু আমরা কি দেখছি, কলকাতার একজন স্বনামধন্য বিধায়ক, তিনি, আমি এক্স্যাক্ট লোকেশনটা এখন বলছি না, শুধু আমি একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, কুয়েস্ট মল জানেন পাকসার কাছে, জানেন তো? কুয়েস্ট মলের কাছে প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। হাওড়া জেলার বিধায়ক ইমদাদ আলী রোতে প্রায় ১২ কাঠা জায়গা দখল করে রেখেছে, যেখানে ১ কাঠার দাম ২ কোটি টাকার ঊর্ধ্বে, সেটাও ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। পার্ক স্ট্রিটে 1 কাঠার দাম প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা, সেখানে ১২০০ কাঠার উপরে জায়গা দখল করে রেখেছে। এ ধরনের প্রচুর আছে, এইগুলো রাজ্য সরকার উদ্ধার করতে পারছে না। শুধুমাত্র আপনার পাশে আছি, আপনার ভোটটা দরকার, আর যেগুলো লুটপাট করে খাচ্ছি আমাদের হাত থেকে না বেরিয়ে যায়, সেই জন্য রাজ্য সরকার ওই ছেলে ভোলানোর একটা প্রতিবাদ করছে। আমরা দেখেছিলাম সিএ সময় যখন নাকি দেশের মুসলমানদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দেবে, মুসলমানরা চিন্তিত ছিল। সেই সময় ক্যাকা ছিচি করে আপনার আমার বোন পেতে চেয়েছিল, কিন্তু যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে, আমরা কি দেখেছিলাম? পেছনের দরজা দিয়ে পালিয়েছিল। এই যে ওয়াকফ বিল, এই ওয়াকফ সংসদে নিয়ে আপনারা লক্ষ্য রাখুন, আমি তো ব্যাপকভাবে লক্ষ্য রাখছি। আমি দেখব ভোটাভুটির সময়ে এই রাজ্য থেকে তৃণমূলের ২৯টা এমপির মধ্যে কজন উপস্থিত আছে আর কজন ভোট না দিয়ে পালাচ্ছে। যদি দেখেছি ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে, তাহলে তাদেরকে আমরা ঘর থেকে আর বার হতে দেবো না, বাড়ির সামনে গিয়ে বসে থেকে তাদের জবাব নেব তাদের কাছ থেকে। কারণ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে ভাই আপনি ভোটটা নিয়েছেন, আমি বিজেপির ভয় দেখিয়ে ভোট নিইনি। আমি আপনাদের বলেছি, আপনি যদি আমাকে ভোটে জেতান, আপনার অধিকারের কথাটা আমি ওখানে তুলবো আইনসভার মধ্যে, যেখানে আইন তৈরি হয়। আপনি আমাকে জিতিয়েছেন, আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করছি, আগে করেছি, এখনো করছি, আগামীতেও করব। এখানের জনগণ যে আছে তার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই। ভাঙড়ের মেয়েদের জন্য একটা মহিলা ডিগ্রি কলেজের আওয়াজ আমি তুলেছি। আমার দায়িত্ব এখানকার মানুষের চাওয়া পাওয়াটা ওখানে পৌঁছে দেওয়া। যিনি শাসক গোষ্ঠীতে যারা আছে তাদের কাজ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা। আমি আওয়াজ তুলেছি সোনপুরের এই কাঠের ব্রিজের জন্য, আমি আওয়াজ তুলেছি বড়ালির কাঠের ব্রিজের জন্য, ওটাকে আপনার কংক্রিটের ব্রিজ করতে হবে। আমি আওয়াজ তুলেছি আপনার চণ্ডীপুরের ওই ব্রিজের জন্য, যেটা কাঠের ব্রিজ আছে। আমি আমাদের এই ভাঙড়ে বিধানসভার যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে, যে সমস্ত কংক্রিটের ব্রিজগুলো দুর্বল হয়ে যাচ্ছে, ওগুলোকে সংস্কারের আওয়াজ তুলেছি। আপনাদের সমস্যাটা আমি ওখানে তুলে ধরেছি। আপনারা কৃষি প্রধান এলাকার মানুষ, আপনারা বলেন উৎপাদিত ফসলের দাম আপনারা পাচ্ছেন না। আপনার উৎপাদিত ফসলের দাম ২-৩টে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে দালাল ভুইফোর, আর একটা হচ্ছে স্টোরেজের জায়গা নাই, সংরক্ষণ করে রাখতে পারছেন না। আমরা জানি পাওয়ার গিল্ডকে কেন্দ্র করে
ওখানকার মানুষদের জোর সাথে সরকারের একটা বচসা হয়, সরকার বাধ্য হয়ে তাদের সাথে আলোচনায় বসে বেশ কিছু শর্ত ছিল। শর্তের মধ্যে একটা শর্ত ছিল, যখন একটা কোল্ড স্টোরেজ হবে। দুর্ভাগ্যের বিষয়, আমি 2021-এ বিধানসভায় গিয়ে তখন আওয়াজ তুলেছিলাম, মাঝে মধ্যেই আওয়াজ তুলি, শুধু হচ্ছে 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 করছে। আমি অনুরোধ করবো এটুকুই, ওই কোল্ড স্টোরেজ হওয়ার পিছনে যাদের ভূমিকা আছেন, করার পিছনে যা তদারকি করছেন, তাদেরকে বলবে এবং সরকারকে বলবো অবিলম্বে ওখানে কোল্ড স্টোরটা তৈরি করা হোক। ফলে এখানকার মানুষরা প্রয়োজনে তাদের সবজিকে, প্রয়োজনে তাদের উৎপাদিত ফসলকে তারা সংরক্ষণ করবে এবং যখন দাম পাবে সেটা মার্কেটে বিক্রি করবে। আজকে মাঠের ফসল মাটি নষ্ট হচ্ছে এই খালগুলো সংস্কারের অভাবের জন্য। মাঝরাইট গ্রামের মধ্য দিয়ে গিয়েছে, ওটা চন্ডিহাটের ওপর দিয়ে চলে গিয়েছে। সংস্কারের অভাবের জন্য ওখানকার যথা সময়ে তারা চাষ করতে পারে না, অল্প বৃষ্টিতে মাঠে জল পানি জমে যায়, ফসল নষ্ট হচ্ছে। যখন ফসল তুলে বাজারে বিক্রি করার সময় তখন মাঠে পানি জমে থাকে। ওই খাল সংস্কার সহ যে কটা খাল আছে সংস্কারের কথা বলেছি, প্রচুর কথা বলেছি। দুর্ভাগ্যের বিষয়, আমাকে এখন বলতে হতো না যদি বিধানসভা টিভিটা থাকতো। তাই আমি আপনাদের আবারও বলছি, আপনারা জনগণ, আপনাদেরকে চিৎকার করতে হবে যে আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে গিয়ে চুপচাপ বসে আছে না আমাদের হয়ে গলা ফাটাচ্ছে, আমাদের অভাব অভিযোগের কথা সেখানে তুলে ধরছে। আমরাও সেটা দেখতে চাই, আমাদের দেখার ব্যবস্থা করতে হবে। যদি পার্লামেন্ট টিভি থাকতে পারে, লোকসভা টিভি থাকতে পারে, রাজ্যসভা টিভি থাকতে পারে, বিভিন্ন বিধানসভা যদি টিভি থাকতে পারে, লাইভ দেখার জন্য পশ্চিমবাংলার বিধানসভার টিভি কেন পুনরায় চালু হবে না? এটা দাবি করবেন তো আপনারা? আপনাদেরকে জানতে হবে, শুধু নওশাদ সিদ্দিকী নয়, আর বাকি 293 জন কি করছে ওর মধ্যে। মুসলিম সিম্প্যাথি নিচ্ছ, আদিবাসী সিম্প্যাথি নিচ্ছ, দলিত কোটাতে এসসি কোটায় নির্বাচিত হয়ে যাচ্ছ, দলিত আদিবাসীদের জন্য কোনো কথা বলছো না, ফেক এসটি এসসি সার্টিফিকেট নিয়ে কথা নাই। মুসলমান সিম্প্যাথি নিচ্ছ, মুসলিম ভোটের দরকার, মুসলমানদেরকে জঙ্গি দেখা দিচ্ছে, মাদ্রাসায় নাকি জঙ্গি চাষ হচ্ছে, কোরআন শরীফকে দেখিয়ে, আম্মা পাড়াগুলোকে দেখিয়ে, কিতাবগুলোকে দেখিয়ে যখন দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এইগুলো নাকি জঙ্গি কার্যকলাপ করে, শাসক দলের যে সমস্ত মুসলিম সমাজের এমপি এমএলএ আছে তাদের মুখে কথা নেই, কেন আওয়াজ আমাদেরকে তুলতে হবে। তারা তো আওয়াজ তুলবে, নওশাদ সিদ্দিকী সব বলবে। আরে আমি তো বলার জন্য নিয়ে এসেছি, মুসলমানকে জঙ্গি অন্যায়ভাবে জঙ্গি বলে যেমন তার বিরোধিতা করব, কোন আদিবাসী ভাইকে অন্যায়ভাবে মাওবাদী বলে তারও বিরোধিতা করব। আর তুমি তো মুসলমানদের ঠেকা নিয়ে বসে আছো ভাই, তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো, আমাকে ভোট দাও, নাহলে তুমি উদ্ধার হবে না। তুমি কেন চুপ আছো? আজকে অবাক লাগছে, অবাক লাগছে। অনেকে আমরা বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলছি, অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে শান্তি ফিরুক, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে যদি যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক, আওয়াজ তুলছি। যেই মুখে আওয়াজ তুলছি, যেই মুখে আমরা বলছি কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই, সেই মুখটা কখন শারজিল ইমাম বেসাবি ওমর খালিদের জন্য কেন হচ্ছে না? সেই মুখ দিয়ে কেন আরো যারা 4 বছর 5 বছর 8 বছর 10 বছর জেলে বসে আছে পড়ছে তাদের জন্য কেন হচ্ছে না? এই দ্বিচারিতা বন্ধ হোক। গতকালকে আমি গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কল্যাণীতে, সেখানে গিয়ে এই মর্মে আলোচনা হচ্ছিল। সেখানেও আমি বলে এসেছি যে আমরা প্যালেস্টাইন ইসরায়েল যে লড়াই হচ্ছে, যেভাবে ইসরায়েল প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে, আমরা প্যালেস্টাইনের পক্ষ থাকি এবং ইসরায়েলের বিরোধিতা করি। ইউক্রেন রাশিয়া যে লড়াই চলছে, রাশিয়া যেভাবে ইউক্রেনের উপরে বোমাবাজি করছে, আমরা ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার বিরোধিতা করি। যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি। ঠিক যেভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বর্বরোচিত আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি। সারা পৃথিবীতে যেখানেই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে, যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো, যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের দিনেও প্রতিবাদটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে, আজকের দিনেও প্রোটেস্টটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে।
এটা বন্ধ হওয়া দরকার। আমরা চিৎকার করছি, আমরা অনেকে অনেক কথা বলছি, কিন্তু আমার রাজ্যে যেটা ঘটে যাচ্ছে, আমার দেশে যেটা ঘটে যাচ্ছে, আমরা কথা বলছি না। মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে। শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও বর্ডারের ওপার যাওয়া যাবে না, আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল, তারাও জানে ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে 1 ইঞ্চি ঢোকা যাবে না, ভালো করে জানে। কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে, ভোট নিতে হবে। অনেক লম্পছম্প করলো, সবজি বন্ধ করে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে বললো। আরে ভাই, সবজি কারা উৎপাদন করে ভাই? বড় লোক না আমাদের গরিব কৃষকরা? যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় 7,000 টাকার নিচে, বিলো 7,000। তাদেরটা অফ করে দেবে বলছে, যেতে দেবে না। আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে, বিদ্যুৎ পাঠাচ্ছে, সেটা কিন্তু বললো না একবারও বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব। সেই গরিব মানুষের উপরে ছুরি